दे, किसको सुनाए जाके टूटे दिल का शोर में। তৈরি হয়ে রাজ দরবারে গিয়ে উজিরের সুহুকে সকল কাজ বুঝিয়ে দিয়ে জাঙ্কুকের সাথে নিজের মায়ের থেকে বিদায় নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলো। প্রাসাদ থেকে বেরিয়ে দুর্গের শেষ সীমানায় এসে পৌঁছাতেই জাঙ্কুক থেকে তার চোখ বন্ধ করে নিতে বলল। সে তার কথা মতো চোখ বন্ধ করে নিতেই জাঙ্কুক থেকে পাজা খুলে তুলে নিল। সে অনুভব করলো সে হাওয়ার বেগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সামান্য চোখ খুলতে চাইলে জাঙ্কুকের বারণে তা আর পারল না। কয়েক মুহূর্তের মধ্যেই জাঙ্কুক একটা বড় প্রাসাদের সামনে এসে ডেকে নামিয়ে দিয়ে চোখ খুলতে বলল। সে চোখ খুলতেই দেখতে পেল বিশাল একটা প্রাসাদ, যেখানে নেই কোনো আলোকসজ্জা। দেখে মনে হচ্ছে একটা মৃত ভূমিতে প্রাণহীন দাগাবাগার প্রাসাদটি দাঁড়িয়ে আছে। আশেপাশে নিস্তব্ধতা বিরাজমান। জাঙ্কুক তের হাত ধরে ভেতরে প্রবেশ করলো। কিছু ভ্যাম্পায়াররা জাঙ্কুককে দেখে মাথা ঝুঁকিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। কেউ একজন জাঙ্কুকের ফেরার খবর রাজা নামজুনের কাছে পৌঁছে দিল। সাথে সাথে রাজা বেরিয়ে আসতেই যখন দেখলো জাঙ্কুকের পাশে তে দাঁড়িয়ে আছে, তখন তিনি জাঙ্কুকের দিকে নিজের প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো। জাঙ্কুক তার বাবার এমন দৃষ্টির কারণ বুঝতে পেরে বলল, ড্যাড, তোমার কথা আমি রাখতে পারবো না। আমি পারবো না তের শক্তি কেড়ে নিতে। এটা আমার দ্বারা সম্ভব নয়। তে এখন আমার বিবাহিত স্ত্রী। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে রাজা গর্জে উঠে বলল, আমি তোমার ধারা এটা আশা করিনি জাঙ্কুক, তুমি ভুল করছো। এই মেয়ে একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমি নিজ হাতে তের রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিয়েছি ড্যাড। ওর রাজ্যের কারো ক্ষতি আমি হতে দিব না। আমি কি তোমাকে এই কাজের জন্য পাঠিয়েছিলাম সেখানে? পাঠাওনি, তবে আমি এটাই করব। আমার বিরুদ্ধে গেলে তোমার ভালো হবে না জাঙ্কুক। তুমি একটা মেয়ের জন্য পুরো ব্যাপার কুল নিজের হাতে নিঃশেষ করতে চলেছো। তুমিও তো ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও একজন মানুষকে বিয়ে করেছিলে ড্যাড। তাহলে আমার ক্ষেত্রে বিভেদ কেন? তোমার মাকে বিয়ে করেছিলাম একটা উদ্দেশ্য হাসিল করতে, তোমার মাঝে এই ধামটির শক্তির উপস্থিতির জন্য, যেটা তোমাকে সবচেয়ে শক্তিশালী ব্যাপার করে তুলেছে। তে বাবা ছেলের কথার মাঝে রাজা নামজুনকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি চিন্তিত হবেন না। আমার রাজ্যের কোনো ক্ষতি না করলে আমিও আপনার রাজ্যের কোনো ক্ষতি করব না। আপনি চেয়েছিলেন আমার শক্তি আমার থেকে ছিনিয়ে নিয়ে আপনাদের অমরত্ব লাভ করতে, সেটা আমি হতে দিব না। তবে জাঙ্কুকের খাতিরে আপনাদের নিঃশেষ করব না। এর বদলে আমার রাজ্যের কারো ক্ষতি আপনি করতে পারবেন না। রাজা নামজুন থেকে কিছু বলল না, তবে ছেলের কাছে অসহায় হয়ে বলল, রাজ্য এখন তোমার হাতে জাঙ্কুক। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হতে চলেছো। আমার ছেলে হয়ে তুমি নিশ্চয়ই কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। জাঙ্কুক মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে তের হাত ধরে নিজের কক্ষে চলে গেল। পুরো ভ্যাম্পায়ার রাজ্যে মুহূর্তের মধ্যে বাতাসের সাথে এই খবর ছড়িয়ে পড়লো। সাথে সেটা পৌঁছে গেল জাঙ্কুকের চিরশত্রু কায়ের কানেও। খবরটা পাওয়া মাত্র কায়ের পৈশাচিক সত্তা নতুন এক ষড়যন্ত্রে জ্বলে উঠলো। ভ্যাম্পায়ারদের টেনেব্রাস রাজ্যে আজ বহু বছর পর এমন বড় এক উৎসব হতে চলেছে। সবচেয়ে শক্তিশালী ধামটির প্রিন্স আর্থার জিয়ং জাঙ্কুকের রাজ অভিষেক হতে চলেছে আজ রাজা নামজুন ভ্যালেরিয়ানের হাতে। নতুন রাজার অভিষেকে আধারে তলিয়ে যাওয়া রাজ্য আজ নতুন সজ্জায় সজ্জিত হয়েছে। রাজ্যের সকল ভ্যাম্পায়াররা ওদের আগ্রহে অপেক্ষারত জাঙ্কুকের আগমনের। পুরো মহল জুড়ে এক কৌতূহলের উষ্ণতা বয়ে চলেছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস সেই উষ্ণতা ভেদ করে গেল। জাঙ্কুকের উপস্থিতিতে ভ্যাম্পায়াররা দুদিকে সরে গেল, যেন তারা সচেতন হয়ে জায়গা করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ রাজার আগমনে। বিশাল দেহি গড়নে ফ্যাকাশে ত্বকের জাঙ্কুকের চোখ দুটো লাল রঙের জ্বলজ্বল করছে। পাশেই জাঙ্কুকের সাথে মিলিয়ে রাজকীয় গাউনে দাঁড়িয়ে আছে তে। তাকে রাজকীয় গাউনটাতে বেশ মানিয়েছে। জাঙ্কুক একবার ভালো মতো তাকে অবলোকন করে নিল। তাকে দেখে সকল ভ্যাম্পায়াররা অদ্ভুত ভাবে তাকাচ্ছিল। তে তখন স্বেচ্ছায় জাঙ্কুকের বাহু ধরে দাঁড়ালো। তে চাচ্ছে সবাই যেন তাদের একসঙ্গে দেখে তাদের মেনে নেয়। সে অনুভব করেছে জাঙ্কুকের প্রতি তার ভেতরের শিলাস্তর নড়ে উঠেছে। যেভাবে কাল রাতে জাঙ্কুক তাকে আঘাত না করে নিজেকে কষ্ট দিয়েছে, সেই ঘটনার পর জাঙ্কুকের প্রতি তের অদ্ভুত সম্মান জন্মেছে, যা জাঙ্কুকের প্রতি তার সত্তাকে দুর্বল করেছে। তাই সে নিজের ইচ্ছাতেই আজ জাঙ্কুকের রাজ অভিষেকে এসেছে। অন্যদিকে তাকে পাশে পেয়ে জাঙ্কুকের মনের ভেতর তের ভালোবাসায় ছেয়ে গেল, যে ভালোবাসা তাদের দুজনের জন্যই ছিল ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ। কিন্তু ভাগ্য, ইতিমধ্যেই ভাগ্য হয়তো অন্য এক পরিকল্পনা সাজিয়ে রেখেছিল তাদের জন্য। আমাকে ছাড়াই রাজ অভিষেক করে নিচ্ছ, এটা মানতে পারলাম না জাঙ্কুক। আওয়াজটা কর্ণপাত হতে সেই আওয়াজ অনুসরণ করে সকলে নজর দিল সদর দরজার দিকে। রাজপ্রাসাদের দরজায় মাত্র এসে উপস্থিত হয়েছে জাঙ্কুকের প্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু অন্য এক ভ্যাম্পায়ার রাজ্যের রাজপুত্র কাই। মুখে তার মেকি হাসি, সাদা ফ্যাকাশে ত্বক, বরফের মতো নীল চোখ, প্রতিটি হাসিতে বিষ তার, যা জাঙ্কুকের গা জ্বলিয়ে দিতে সক্ষম। জাঙ্কুক তাকে দেখে সঙ্গে সঙ্গে চল শক্ত করে গর্জে উঠে বলল,
তুই এখানে কি চাস কাই? কাই হাসলো ভদ্রতার ছদ্মবেশে, ছলনা নিয়ে বলল। শুভেচ্ছা জানাতে এসেছি বন্ধু। জাঙ্কুক তাচ্ছিল্য হেসে বলল। বন্ধু, তোর মুখে এই শব্দটাই অপমান। জাঙ্কুক মনে মনে ঠিকই ধারণা করলো কাই নিশ্চয়ই এসেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তবে সেটা কি এই মুহূর্তে তার ধারণা এলো না। এদিকে কাইয়ের চোখ খুঁজছিল তেকে। সে তে আর জাঙ্কুকের ব্যাপারে সবকিছু জেনেই তবে এসেছে। সে জাঙ্কুকের পাশে তেকে পেয়েও গেল। তেকে দেখে মুখে রহস্যময় হাসি নিয়ে সে জাঙ্কুককে উত্তরে বলল। আজকে একটা খুশির দিন, পূর্বের সকল ঝগড়া বিভেদ ভুলে উপভোগ করতে এসেছি। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে তের উপস্থিতির কথা ভেবে তাকে অগ্রাহ্য করে তেকে বসিয়ে এগিয়ে গেল তার সিংহাসনের দিকে, যেখানে রাজা নামজুন দাঁড়িয়ে ছিল তাকে মুকুট পরিয়ে দিতে। নামজুনের হাতে রাজমুকুট পরার পর উনি জাঙ্কুককে টেনেব্রাস রাজ্যের নতুন রাজা হিসাবে ঘোষণা করলো। সাথে সাথে উপস্থিত সকল ভ্যাম্পায়ারদের মুখে জাঙ্কুকের নামে জয়ধ্বনি শুরু হলো। তে সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। তখন জাঙ্কুক এসে তেকে সাথে নিয়ে ঘোষণা করলো তেকে টেনেব্রাস রাজ্যের নতুন রানী হিসাবে। জাঙ্কুকের ঘোষণার পর সকল ভ্যাম্পায়াররা তাদের দৃষ্টিভঙ্গি বদলালো তের প্রতি। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে বলল। বাহিরের রাজবাগান থেকে ঘুরে আসো রানীতে, আমি কিছুক্ষণের মাঝেই সেখানে আসছি। জাঙ্কুকের নির্দেশ পেয়ে তে প্রাসাদের বাম দিকে থাকা বাগানের দিকে এগিয়ে গেল। বাগানে এসে দাঁড়াতেই তে দেখতে পেল বাগানটা বেশ অদ্ভুত। এখানে কালো গোলাপের সমারোহ, তবে অন্য কোনো পদের ফুলের চিহ্ন অব্দি নেই। হয়তো এই কালো রঙের গোলাপি ভ্যাম্পায়ারদের রাজকীয়তা বহন করে। সে রাজবাগানের এক কোণে দাঁড়িয়ে ফুল দেখছিল। হঠাৎ কোথা থেকে যেন কাই তার পাশে এসে দাঁড়িয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে বলল। রাজকুমারী তে, আপনার সাথে দুটো কথা বলতে পারি কি? হঠাৎ তার উপস্থিতিতে তে অপ্রস্তুত হলো। ব্যাপারটা সন্দিহান হলেও সে ভদ্রতা সুলভ মাথা নাড়ালো। তাই সুযোগ পেয়ে মিষ্টি হেসে বলল। আপনি তো জাঙ্কুকের রানী তে, তাই না? তে প্রতি উত্তর করলো, হ্যাঁ। কাই তার ষড়যন্ত্রের সূচনা করে বলল। দেখা হয়ে ভালো লাগলো, তবে জানেন কি, ভ্যাম্পিরদের রাগ নিয়ন্ত্রণ হারালে তারা হিংস্র রূপ ধারণ করে। তখন তারা বন্ধু শত্রু কারো কদরই করে না। তে তার কথার মানে না বুঝে প্রশ্ন করলো, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি জাঙ্কুকও তো একজন ভ্যাম্পির। এবার তের মুখ শক্ত হলো। আমার জাঙ্কুক তেমন নয়। কাই অবাক হওয়ার ভান ধরে বলল, তেমন নয়? সত্যি? ওরা সব এমনই, প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপর এক রাতে। কথার মাঝে কাই হাত বাড়িয়ে তের ঘাড়ের পাশে আঙুল ছোঁয়াতে যাবে, তার আগেই জাঙ্কুক পেছন থেকে এসে খপ করে তার হাত মুছিয়ে ধরে বলল। দূরে সরে দাঁড়া আমার স্ত্রী থেকে। আমার অবচরে তুই ওকে কি বোঝাচ্ছিলি? জাঙ্কুক দাঁতে দাঁত পিষে কথাটা বলল। তাই ক্ষীণ হাসলো, তবে তার চোখে আগুন স্পষ্ট জ্বলছে। সে চোখে আগুন নিয়েই বলল, আমি শুধু সত্যিই বলছিলাম, তোমার স্ত্রী জানার অধিকার রাখে। জাঙ্কুক ক্রোধে কাইয়ের দিকে এগিয়ে গেলে কাই তাকে ফিসফিস করে বলল। বিশ্বাস গড়ে ওঠা যতই না কঠিন, ভেঙে যাওয়া ততটাই সহজ। কথাটা বলি হঠাৎ কাই তার সাথে থাকা ভ্যাম্পায়ারদের নিয়ে সাজানো এক বিশ্রী নাটক শুরু করলো। কায়ের হাতের ইশারা পাওয়া মাত্র কিছু ভ্যাম্পায়ার একটা কফিন নিয়ে এলো, যেটা খুলতেই তে দেখলো তের রাজ্যের একজন প্রজার মৃত রক্ত শূন্য লাশ। সেটা দেখা মাত্র তের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তখন কাই বলতে শুরু করলো, এই মানুষটাকে জাঙ্কুক হত্যা করেছে। তে চমকে উঠলো। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। সে ক্রোধের সাথে বলল, কি? এগুলো কেমন নাটক সাজাচ্ছিস তুই কাই? কাই একই ভঙ্গিতে বলল, আজ ভোরে ওকে বড় অচেতন অবস্থায় পাই, রক্ত শূন্য। তে, দেখলে তুমি যাকে বিশ্বাস করতে শিখেছো, সে আজ আবার প্রমাণ করলো সে কি। এবার জাঙ্কুক মারাত্মক রকমের রেগে গেল। তার শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠলো। তার চোখ লাল হতে শুরু করলো। জাঙ্কুক সেই হিংস্রতা ধারণ করতে শুরু করলো, যা কাই এতক্ষণ চাচ্ছিল। জাঙ্কুকের চোখ দুটো ইতিমধ্যে রক্তাভ হয়ে জ্বলজ্বল করছে। কাই বিজয়ের হাসি নিয়ে বলল, দেখো তে, ও তোমাকে আঘাত করবে। সব ভ্যাম্পির একই হয়। এর বুক ধক করে উঠলো। তার মনে পুরনো স্মৃতিগুলো জেগে উঠলো। জাঙ্কুক তখন গর্জে উঠলো, আমি কাউকে মারিনি, এটা তো নোংরা ফাঁদ কাই। কিন্তু রাগে জাঙ্কুকের দাঁত বেরিয়ে আসতে লাগলো, যা দেখে তে আচমকা এক পা পিছিয়ে গেল। এই ছোট্ট পিছিয়ে যাওয়াটা যেন জাঙ্কুকের বুকের ভেতর তরল হয়ে ঢুকে গেল। জাঙ্কুক তের চোখে আতঙ্ক দেখলো, সেই একই আতঙ্ক যে আতঙ্ক নিয়ে এক সময় তে তাকে রক্তচোষা জানোয়ারের চোখে দেখতো। জাঙ্কুকের চোখ ধীরে ধীরে নরম হয়ে গেল। সে তের দিকে তাকিয়ে নরম গলায় ধীরে সুস্থে বলল, আমি কি আবার তোমার কাছে বিপদ হয়ে গেলাম? তে কোনো উত্তর দিল না। তার এমন নীরবতাই যেন জাঙ্কুকের হৃদয় ভেঙে দিতে সক্ষম হলো। তাই বিজয়ের হাসি হাসলো। আবারও সে তের কানে বিষ ঢালতে বলল, দেখলে, আমি ঠিকই বলেছিলাম।
জাঙ্কুক আর সহ্য করতে পারলো না। সে রাগে নয়, তবে হৃদয়ে দগ্ধ করার ব্যথায় চিৎকার করে উঠলো। সে গর্জে উঠে বলল, ভাই, তুই আমার রাজ্য, আমার স্ত্রী সবকিছু নিয়ে খেলছিস। এর ফল একদমই ভালো হবে না। তুই যে আগুনে হাত দিয়েছিস, এই আগুনেই তোকে দগ্ধ করবো আমি। সে স্থির দাঁড়িয়ে রইল। তার মনে দোটানা রাগ, বিস্ময়, কিন্তু একটা ক্ষুদ্র অংশ যা জাঙ্কুককে বিশ্বাস করতে চাইছে। চিৎকার করে কাঁদছে জাঙ্কুকের জন্য, কারণ সে জানে জাঙ্কুক যা বলেছে সেটা সত্য। কিন্তু তখনই কাই তার বিশ্বাসটুকু চুরমার করতে বলল, আপনি কি প্রমাণ করতে চান রাজকুমারীতে? কেমন প্রমাণ? কাই অকপটে মিথ্যা সাজিয়ে বলে গেল। আপনি হয়তো জানেন না, জাঙ্কুক আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে, কারণ আপনি যে পর্যন্ত আপনার রাজ্যে অবস্থান করছিলেন ঠিক সেই পর্যন্তই আপনার সংস্পর্শে ব্লাড রোজ সজ্জীবিত হয়। তাছাড়া আপনি চলে আসার পর সেগুলো অকার্যকর। আর সেটার সুযোগ নিয়ে জাঙ্কুক একদিকে আপনাকে সাথে নিয়ে নিজ রাজ্যে ফিরে এসেছে, আর অন্যদিকে আপনার রাজ্যে নিজের ভ্যাম্পায়ার সৈন্যদের পাঠিয়ে সব ব্লাড রোজ অপসারণ করেছে। এসবই ছিল তার নিখুঁত এক চাল, ভ্যাম্পায়ারদের আর আপনার রাজ্যের মাঝে থাকা সুরক্ষার কবচ বিনষ্ট করে দেওয়ার। এখন যে কোনো ভ্যাম্পায়ার সহজেই আপনার রাজ্যে প্রবেশ করতে পারবে। আপনার প্রজাদের জীবন সংকটে রয়েছে। আপনার এখন উচিত যত দ্রুত সম্ভব তাদের কাছে ফিরে যাওয়া। আপনাকে তাদের প্রয়োজন এই মুহূর্তে। কথাটা শোনা মাত্র তের মনে থাকা ক্ষুদ্র বিশ্বাসটুকু ভেঙে চুরমার হলো। সে ঘাবড়ে গেল। কায়ের ফাঁদে পা দিয়ে সে রাগের চোটে চিৎকার করে জাঙ্কুকের গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বিশ্বাসঘাতক, আমি এই মুহূর্তে আমার রাজ্যে ফিরে যেতে চাই। তের এমন প্রতিক্রিয়ায় জাঙ্কুক কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। গালে হাত দিয়ে নিজেকে সংযত রেখে সে বলল, তুমি আমাকে ভুল বুঝছো তে। আমার সাথে চলুন রাজকুমারী, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আপনার রাজ্যে। সে তখন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে কোমর হাতে গুজে রাখা একটা খঞ্জর বের করে কাই বরাবর ধরে কাইকে বলল, আপনিও একজন ভ্যাম্পায়ার, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। আমাকে সাহায্য করে আপনার কি লাভ? কাই থেকে আশ্বস্ত করে বলল, লাভ আছে বলেই করছি, আমাকে বিশ্বাস করতে পারেন আপনি। কি লাভ আপনার? আমার জাঙ্কুকের সঙ্গে আর তার রাজ্যের সঙ্গে পূর্বের শত্রুতা রয়েছে, তাই তাকে পরাজিত করতে আপনাকে সাহায্য করছি। আমার যদি উদ্দেশ্য থাকতো আপনার রাজ্যের কোনো ক্ষতি করা, তাহলে আপনাকে সচেতন না করে সাথে সাথে আপনার রাজ্য ধ্বংস করে দিতাম। তবে আমার ক্ষমতা থাকতেও তা করিনি। সে আর সময় অপচয় করতে চাইলো না। সে দ্রুত বলল, ঠিক আছে, আমাকে এখনই নিয়ে চলুন আমার রাজ্যে। আমি কোনো ভ্যাম্পায়ারের সাহায্য ছাড়া এখান থেকে বের হতে পারবো না বলি আপনাকে ভরসা করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সে কাইয়ের সাথে এগোতে গেলে জাঙ্কুক তের হাত ধরে তাকে বাধা দিয়ে বলল, থামতে, তুমি ভুল করছো। কোন ভিত্তিতে তুমি ওকে বিশ্বাস করছো? ওসব ওর সাজানোর নাটক। তুমি জানো আমি নিজ হাতে তোমার রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। তোমার প্রজাদের কারো কিচ্ছু হয়নি। ওসব ও মিথ্যে বানিয়ে বলেছি তোমাকে। ওর বাধা ফাঁদে পা দিও না। তুমি ওকে চিনো না, ওর উদ্দেশ্য একদম ভালো নয়। সে ঝাড়া মেরে জাঙ্কুকের হাত ছাড়িয়ে নিয়ে বলল, খবরদার, আমাকে একদম স্পর্শ করবি না জানোয়ার। আমি তোকে ভালোবেসে মস্ত বড় ভুল করেছি। আমার বিশ্বাসে এই মূল্য দিলি? তুই প্রমাণ করে দিলি জানোয়াররা কখনো ভালোবাসতে জানে না, তারা ভালোবাসা পাওয়ার যোগ্যও হয় না। আর ফাঁদে তো তুই আমাকে ফেলেছিস। তুই আমাকে বারবার ঠকালি, আর আমি শুধু ঠকেই গেলাম। তুই ভেবেছিলি আমাকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে ভাঙতে, কিন্তু না, আমি তে, রানী তে, যে ভাঙতে জানে না। আমি তোকে ঘৃণা করি আর আজীবন করেই যাব। আমার প্রজাদের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না, একদমই না। তের মনে নিজের প্রতি তিক্ততা দেখে জাঙ্কুকের হৃদয় ভেঙে দুটুকরো হয়ে গেল। তার এত কষ্টে অর্জিত বিশ্বাস এক পলকে ভেঙে গেল কায়ের সাজানো নাটকে। জীবনের প্রথমবারের মতন জাঙ্কুকের পরাজয় দেখে কায়ের ঠোঁটে পৌঁছাসিক হাসি খেলে গেল। হৃদয় ঘরনের ব্যথা নিয়ে জাঙ্কুক শুধু শান্ত চোখে দাঁড়িয়ে দেখে গেল সেই নিষ্ঠুর দৃশ্য। কিভাবে তে তাকে উপেক্ষা করে আর অবিশ্বাস করে তার চোখের সামনে দিয়ে তার চিরশত্রু কায়ের সাথে চলে যাচ্ছে। কিন্তু এত শক্তি আর সামর্থ্য থাকা সত্ত্বেও সে কাইকে কিছুই বলতে পারলো না। এর ভালোবাসার কাছে জাঙ্কুক আজ নিজেকে বড্ড অসহায় অনুভব করলো। তেকে সাথে নিয়ে একটা গভীর জঙ্গলে এসে থামলো কাই। মাঝপথে এসে থামাতে তে প্রশ্নবোধক চাহনি নিয়ে কাইয়ের দিকে তাকাতেই কাই তার ভাবভঙ্গি বদলালো। মুখে পৈশাচিক হাসি নিয়ে হাত নাড়িয়ে জাদু দিয়ে তাদের চারপাশে একটা প্রাচীর তৈরি করলো। কাইয়ের এমন পদক্ষেপে তে কিছুটা বিচলিত হলো। কাই তখন ভদ্রতার মুখোশ বদলে শয়তানি হাসি নিয়ে বলল, এই প্রাচীর ভেদ করে জাঙ্কুক ভেতরে প্রবেশ করতে পারবে না। আমার কাজ এখন সহজ হয়ে গেল। তের মাথায় যেন বাজ পড়লো। সে অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করলো, মানে কিসের কাজ? কাই বিকৃত হেসে তার সাজানো নাটকের ব্যাপারে এবার ভেঙে বলতে শুরু করলো, জাঙ্কুকের সামনে আমি তোকে মারতে পারতাম না। জাঙ্কুক ঢাল হয়ে দাঁড়াতো তোকে বাঁচাতে, তাই এই নাটক সাজাতে হলো আমাকে। জাঙ্কুকের দুর্বলতা তুই, তাই ওকে শেষ করতে হলে আগে তোকে শেষ করতে হবে। এতক্ষণ এসব নাটক ছিল? তাহলে অতীনে সেই মৃত লাশ?
আমার আদেশে তখন আমার দলের একজন ভ্যাম্পায়ার সেই মৃত লাশের রূপ ধারণ করেছিল। তের ভেতরে এখন অনুশোচনা হতে লাগলো। সে কিছুক্ষণ আগে জাঙ্কুককে যা ইচ্ছে তাই শুনে এসেছে। কায়ের কথা শুনে সে ভুল করেছে। জাঙ্কুককে অবিশ্বাস করে নিজের করা ভুলের কথা মনে করে তার মুখ চুপসে গেল। কাই সেটা দেখে ভালোই উপভোগ করছিল। দুজনের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে তার পৈশাচিক সত্তা বেশ আনন্দ পাচ্ছিল। যখন তে তার ভাবনায় মশগুল ছিল, তখন হঠাৎ কাইকে সে দেখলো তার দিকে এগোতে। তে সঙ্গে সঙ্গে হাতে থাকা খঞ্জর তুলে তার সামনে ধরলো। কাই সেটা দেখে তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় এই সামান্য খঞ্জর তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে?